নির্বাচনের জন্য একটা সখ্যতা বা মনে করতে পারেন সম্পর্ক বা অ্যালায়েন্স। এখন এই 5ই অগাস্টের পর আমরা তার আগেই আমরা কিন্তু এই জোটকে অকার্যকর করেছি এবং আমরা বলেছি যে আমরা সমমনারা একসাথে চলবো, কিন্তু জোটের প্রয়োজন নেই। এভাবেই কিন্তু বেশ কিছুদিন চলে এসেছিল। 5ই অগাস্টের পর জামায়াত সেই আগের মতোই একলা চলো নীতি নিয়ে বা তার সাথে কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল নিয়ে চলছে। আমরা গণতন্ত্র মানে বেশ কিছু রাজনৈতিক দল নিয়ে চলছি। সেক্ষেত্রে আপনি যে কথাটা বলেছেন যে এত শত্রুতায় পরিণত হলো কেন, আমি বলবো যে এটাও ভুল ধারণা। বিএনপির সাথে জামায়াতের কোনো শত্রুতা নেই, আছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা গণতান্ত্রিক রাজনীতিতে যে গণতন্ত্রের সৌন্দর্য, এক এক রাজনৈতিক দলের এক এক আদর্শ, সেই আদর্শ থেকে তার বক্তব্য সে প্রচার করে। সেই ক্ষেত্রে বিএনপি এবং জামায়াতের বক্তব্য নিশ্চয়ই আলাদা হবে, যেহেতু আলাদা সংগঠন, আলাদা আদর্শ, সেই ক্ষেত্রে নিশ্চয়ই আলাদা হবে। এবং সেই ক্ষেত্রে যখনই মিল খুঁজে না পাওয়া যায়, তখন গণতান্ত্রিক যে পদ্ধতি, যে একের বক্তব্য নিয়ে অন্যজনের মধ্যে যে বাক বিতণ্ডা, সেটাও এক ধরনের গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্র চর্চায় এটা চলতেই পারে। গণতন্ত্র চর্চাটা তো আপনার রেল লাইনের মতো সমান গতিতে চলবে, মিলবে না এক রাজনৈতিক দলের সাথে অন্য রাজনৈতিক দলের। আজব ভাই, আপনার অনুমতি দিলে আমি খালি আপনাকে 4টা ঘটনা মোটা দাগে স্মরণ করে দিতে চাই। জামায়াতকে রাজনীতি বাংলাদেশে করতে দিয়েছে বা ফেরত এনেছে কিন্তু বিএনপি। গোলাম আজমের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে বিএনপির যে প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেটা আবার 1991 সালে মতিউর রহমান নিজামী ভোরের কাগজে সাক্ষাৎকার দিয়ে এটাকে বলেছেন। 3 জোটের রূপরেখায় জামায়াতে ইসলামীকে কোনো দল নিবে না, সেরকম একটা কথা ছিল। বিএনপি কিন্তু জামায়াতে ইসলামীকে নিয়ে 1991 সালের নির্বাচনী জোট করেছে। জামায়াতকে 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে এবং জামায়াতের আদর্শ এবং নেতৃত্বকে সবসময় বিএনপি আলাদা করে ভ্যালু করেছে। 1991 সালের ঘটনা বলছি। সর্বশেষ যুদ্ধ অপরাধের বিচারের মানে যুদ্ধ অপরাধের দায়ে জামায়াত নেতাদের যখন বিচার করা হয়, তখনও বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ থেকে এর প্রচণ্ড প্রতিবাদ করা হচ্ছে, এই কথা বলে যে এইটার ব্যাপারে তাদের আপত্তি রয়েছে। আমরা যদি সবগুলি ঘটনা দেখি, তাহলে দেখবো যে দশকে দশকে বাংলাদেশে জামায়াতে ইসলামীর যে রাজনীতি, সেইটা বিএনপি শুধু এন্ডোর্সই করে নাই, বিএনপি সেই জায়গায় প্রচণ্ড স্পেসও দিয়েছে জামায়াতকে। এবং যে কারণে জামায়াতের আজকে সমালোচনা করা হয়, সেই কারণগুলি কিন্তু বিএনপি আর জামায়াত মিলেমিশেই করেছে। আজম ভাই, আপনি যদি একটু মন্তব্য করতেন। জি জি প্লিজ একটু বলবো, যদি বলেন। আপনার বক্তব্যে কিছু ভুল তথ্য আছে। যেমন গোলাম আজমের নাগরিকত্ব কিন্তু বাংলাদেশের মহামান্য হাইকোর্ট দিয়েছে, বিএনপি দেয়নি। এই যে আমি আজম ভাই মানুষ ভুল বুঝবে, সেজন্য আমি বলি 1978 সালে প্রেসিডেন্সিয়াল অর্ডারে গোলাম আজমের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে সবকিছু ঠিকঠাক ছিল বলে জনাব মতিউর রহমান নিজামী 91 সালে ভোরের কাগজকে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছেন। পরে এটা কোনো কারণে এটা রদ করা হয়, পরে আদালতের নির্দেশে উনি পেয়েছেন। কিন্তু গোলাম আজমের বাংলাদেশে রাজনীতি করা, বাংলাদেশে অবস্থান করা, জামাতে ইসলামীকে রাজনীতি পূর্বপ্রতিষ্ঠা করা, সে সবই বিএনপির কাজ। আমি সেটা বলছি। এটা আজম ভাই জি দেখুন, আমি ক্লিয়ার করি আপনাকে। জি, মতিউর রহমান নিজামী আজকে বেঁচে নেই। জি, তিনি কি স্টেটমেন্ট দিয়েছেন সেটা তার বিষয়, কিন্তু সাক্ষাৎকার দিয়েছেন সেটা তার বিষয়, কিন্তু দৃশ্যমান বিষয়টা হলো যে কোর্ট গোলাম আজমকে দিয়েছে। এখন আপনি বলবেন যে বাংলাদেশে আসার অনুমতি 1978 সালে গোলাম আজম পেয়েছে। দেখুন, গোলাম আজম জন্মসূত্রে নাগরিক ছিলেন, সেই হেতু তাকে অনুমতির বিষয় না, তিনি নাগরিক হিসেবেই বাংলাদেশে আসেন। আর 1991 সালে কিন্তু বিএনপির সাথে জোট ছিল না, আপনি খোঁজ নিয়ে দেখেন। হ্যাঁ, 1991 সালের নির্বাচনের পরে সরকার গঠনে জামায়াতে ইসলামীকে নিয়েছিল, সমর্থন ছিল, নিয়েছিল না, সমর্থন ছিল। 2001-এ সেটা ছিল, কিন্তু 91-তে ছিল না। বাট জামায়াতে ইসলামী সমর্থন ছিল, কিন্তু জামায়াতে ইসলামের সাথে কোনো অ্যালাই ছিল না। তখন
জামাত ইসলামী আলাদা করে এই নির্বাচন করেছিল, কিন্তু 96 সালে কিন্তু আওয়ামী লীগের সাথে জামায়াত ইসলামী নির্বাচন করেছে। তারও 91 আগে যদি না, আপনি বলেন 96 সালে আওয়ামী লীগের সাথে এই নির্বাচন করে নাই কিন্তু জামাতে ইসলামী। 96 সালে কিন্তু- তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা জামায়াতে ইসলামীর ব্রেন চাইল্ড, আওয়ামী লীগ সেইটার মধ্যে সামিল হয়েছিল অন্যান্য অনেক দলের মতো। আর মাঝখানে আপনার কি মনে আছে মাঝখানে তো আজম ভাই, আমি তো 86 মাঝখানে স্মরণ নির্বাচন- করাই দিই, ঘাতক দালাল নির্মূল কমিটি নামে যে কমিটিটা হয়েছিল সেটাতে জাহানার ইমামকে রাষ্ট্রদ্রোহী এবং আরো তারা যারা ছিলেন তাদেরকে রাষ্ট্রদ্রোহী করেছিল কিন্তু বিএনপি, জেলে নেওয়া হয়েছিল কিন্তু জামায়াতকে খুশি করার জন্য। না, আমি একটু বলি, জি। 86 নির্বাচনের কথা আপনার মনে আছে কিনা? 86 নির্বাচন মনে আছে। 91 আগে 86, জি জি 86 নির্বাচনে জামায়াত প্রথম নির্বাচনে এসছিল, এবং যে নির্বাচনে জামায়াত ছিল, আওয়ামী লীগ ছিল, জি। এরশাদ ছিল। রাইট রাইট। কথাটা, এটা যদি সত্যি হয়, তাহলে এটা যদি আপনি এন্ডোর্স করেন, তাহলে পরিষ্কার যে জামায়াত বিএনপির আগেই আওয়ামী লীগ এবং এরশাদের সাথে অ্যালায়েন্স করে কিন্তু বাংলাদেশের রাজনীতির পটে আসে এবং তারা নির্বাচনে আসে। এটা কিন্তু খুবই পরিষ্কার। আর একটা বিষয় হলো যে জামায়াত আর বিএনপির সাথে ওই যে আপনি অ্যালায়েন্সের কথাটা বলেছেন, সেই অ্যালায়েন্সের চেয়েও আওয়ামী লীগের সাথে কিন্তু দীর্ঘকালী 86-তে ছিল, আবার 96 আন্দোলনেও কিন্তু জামায়াত এবং আওয়ামী লীগ যুগপৎ আন্দোলনে ছিল। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। কাজেই জামায়াত যেমন আওয়ামী লীগের সাথে ছিল, জামায়াত বিএনপির সাথেও ছিল। আমরা দুইটা ডিগ্রি গণতন্ত্রের চর্চায় সকল আজম ভাই, রাজনৈতিক আজম ভাই, দলকেই দুইটা ডিগ্রি আর জি। মাত্রা কি এক? আওয়ামী লীগের সাথে যতটা জামাত ছিল আর বিএনপির সাথে যতটা জামায়াত ছিল? এক বা দুই, সেই হিসাবটা তো পরের কথা। বড় কথা হলো যে শুরুটা তো আওয়ামী লীগের সাথে, শুরুটা তো এরশাদের সাথে 86-এ। অতএব আমরা 1-2 এর হিসাবটা পরে বলি, আচ্ছা। শুরুটা কাদের সাথে সেটা বলি। আর বড় কথাটা হলো যে শুরুটা বিএনপির জামায়াত, সঙ্গে, শুরুটা আমরা বিএনপির সঙ্গে। আমরা গণতন্ত্রের চর্চায় সকলকেই আমরা কিন্তু স্পেস দিয়েছি, আওয়ামী লীগকে স্পেস দেইনি। আওয়ামী লীগকে স্পেস না দিলে বাকশাল থেকে কি করে আওয়ামী লীগ হলো নতুন করে? আবার ওই যে 78 সালে যখন নতুন করে গণতন্ত্রের চর্চা শুরু করলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখনই আওয়ামী লীগের জন্ম, তখনই বিএনপির জন্ম, তখনই ইসলামিক ডেমোক্রেটিক লীগ ছিল তার জন্ম। আচ্ছা, আমরা বোধহয় আজম ভাই আপনাকে বুঝতে পেরেছি, এবং আজম ভাইয়ের সংযোগটাও খুব বাড়াবাড়ি রকমের খারাপ করছে। আমি একটু জনাব ডক্টর এম শাহিদুজ্জামানের কাছে একটু জানতে চাইবো যে স্যার, আপনি তো এটা শুনলেনই, আপনার কাছে কি মনে হয় জামায়াত আর বিএনপির সম্পর্ক আগে যেরকম ছিল এখন সেরকমই আছে? আমাদের বিবেচনায় যে সম্পর্কটা যে অবনতি ঘটলো, জামায়াত আর বিএনপি যে পরস্পর মুখোমুখি একটা অবস্থানে দাঁড়ালো, এর জন্য আসলে মানে কি ঘটনা বা কোন বিষয়টা দায়ী বলে আপনি মনে করেন, বা এর পেছনে কি রয়েছে? প্রফেসর এম শাহিদুজ্জামান। ধন্যবাদ খালেদ। তোমার প্রশ্নটা প্রথমে যে জিজ্ঞেস করেছিলেন, ইটস এ ভেরি পাওয়ারফুল কোশ্চেন, অত্যন্ত শক্তিশালী একটা প্রশ্ন, এবং আমি এর উত্তর দিতে গেলে একটা প্রোফাউন্ড ডিসএগ্রিমেন্টে চলে যাচ্ছে আমার বন্ধু অ্যাডভোকেট সাহেবের সাথে, আজম সাহেবের সাথে। কেননা আমাকে দেখতে হচ্ছে, সেই ঘুরে চলে যেতে হচ্ছে 1979-80-তে। আমরা তখন 3 জন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ব্রিফ করতাম ইরান ইরাক ওয়ার নিয়ে। সন্ধ্যার সময় অন্তত সপ্তাহে 3 দিন রাত্রি 9টা থেকে প্রায় রাত 12টা পর্যন্ত আমি, আমাদের বিসে তৎকালীন চেয়ারম্যান ছিলেন ব্রিগেডিয়ার মোমেন, উনি এখনো জীবিত, এবং আমাদের সাথে আরো 2 জন ছিলেন, ডক্টর CM শামীম ক্যালিফোর্নিয়াতে অধ্যাপনা করছেন, এবং ডক্টর শওকত হাসান যিনি অটোয়াতে সেটেল করেছেন। আমি আপনাকে বলি, প্রেসিডেন্ট জিয়াকে যখন আমরা ব্রিফ করতাম, প্রায় কিন্তু তিনি আমাদেরকে এই প্রসঙ্গটা উত্থাপন করতেন। তাকে তার নিকটস্থ সিনিয়র কোনো পলিটিশিয়ান যদি জিজ্ঞেস করতেন যে স্যার আপনি জামাতের সাথে কেন সংযুক্ত করছেন বিএনপিকে, জামাত কেন, প্রেসিডেন্ট জিয়া আমার এখনো মনে পড়ে স্পষ্টই কিছুটা রাগত স্বরে বলতেন, ওরা তাহলে কোথায় যাবে? ওদেরকে কি আপনি মানে বিশ্বাসঘাতক ভেবে সারাক্ষণ কতদিন তাদেরকে দূরে ঠেলে রাখবেন? তাদের কি রাজনীতির অধিকার নেই? আমার কি দায়িত্ব নেই তাদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনার? দেখেন, এটাকে আপনি 2 ভাবে দেখতে পারেন। প্রেসিডেন্ট জিয়া
যে আবেগপ্রবণ ভাবে জামাতের প্রসঙ্গটা টেনেছে এবং বিএনপি এবং তার নিজের রাজনীতির সাথে সংযুক্ত করতে চেয়েছে, এটা কিন্তু আবেগপ্রবণ ছিল না, এটা অত্যন্ত ক্যালকুলেটেড ছিল। কেননা ওই সময়টায় তিনি তার যে উত্থান ঘটেছিল, যে কঠিন বছরগুলো 77, 78, 79, তখন তিনি খড়কুটোর মতো প্রায় রাজনৈতিক অ্যালাই খুঁজছিলেন। আওয়ামী লীগ তাকে বারবার তাকে কোণঠাসা করেছে, তার রাজনীতি শেষ করে দিতে চেষ্টা করেছে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য মিত্রই ছিল এই জামাতে ইসলামী। এবং জামাতে ইসলামীর নেতৃত্বকে প্রেসিডেন্ট জিয়া দেখলেন যে তার রাজনীতির সাথে সংযুক্ত করতে পারলে তার সংখ্যাগত দিক থেকে রাজনীতিতে প্রবেশ করার উৎকর্ষটা ঘটবে। এবং এজন্যই আমি বলছি যে প্রেসিডেন্ট জিয়া যতদিন জীবিত ছিলেন, জামাতে ইসলামী কিন্তু বিএনপির রাজনীতির একটা স্তম্ভ ছিল। আমি আবার বলছি, আজম সাহেব, আপনি কিছু মনে করবেন না, ব্যক্তিগত কিছু না, কিন্তু আপনার সাথে আমি একদম সম্পূর্ণ দ্বিমত পোষণ করে বলছি যে জামাতকে যেভাবে প্রেসিডেন্ট জিয়া নিয়েছিল, কেননা ওই সময় প্রেসিডেন্ট জিয়া কিন্তু অনেক সময় কাটাতেন বিভিন্ন ইসলামিক স্কলারদের সাথে। আমার যারা সমসাময়িক তখনকার, তাদের মধ্যে চিরং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন আব্দুল করিম সাহেব, আরো অন্যান্য ছিলেন যারা বাঙালি মুসলমানের ইতিহাস নিয়ে প্রচুর গবেষণা করেছিলেন। প্রেসিডেন্ট জিয়া কিন্তু ইসলামিক পার্সপেক্টিভ, মুসলমানদের ইতিহাস নিয়ে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। এবং সেই অর্থে আমি বলবো যে জামাতে ইসলামীকে প্রেসিডেন্ট জিয়া, আমার এটা অত্যুক্তি হবে না বলতে, যে বাংলাদেশের যে ভৌগোলিক সীমান্ত এবং এই যে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা 47-এর সীমান্তকেই বজায় রেখেছি, এটাকে কিন্তু প্রেসিডেন্ট জিয়া দেখতেন যে আমাদের দেশের যে স্বতন্ত্র যে আইডেন্টিটি, অর্থাৎ এই যে সেই অষ্টম নবম, আই এম সরি, 12th সেঞ্চুরি থেকে যে সুলতানেট অফ বেঙ্গল ইভলভ করেছে, একদিন প্রেসিডেন্ট জিয়া কিন্তু এই কথাও বলেছিলেন যে আমাদের পলিটিক্যাল রুটস হচ্ছে এই ইখতিয়ার বিন বখতিয়ার খিলজির সময় থেকে, সুলতানেট অফ বেঙ্গল। এই বিষয়টা তার নিজস্ব ছিল না, তাকে নিশ্চয়ই এইভাবে ব্রিফ করে করা হয়েছিল এবং এটা তিনি মেনে নিতেন। সেই অর্থে কিন্তু আমি একটু স্যার মাঝখানে একটু থামাই। প্রফেসর শাহিদুজ্জামান আমাদের সাথে জনাব আহমেদ আজম খান আবার ফিরে এসছেন। তো আপনি বলছিলেন যে মানে জামায়াতকে রাজনীতিতে পুনর্জীবন দেয়াতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা প্রত্যক্ষ ভূমিকা ছিল। এই জায়গা থেকে যদি স্যার এরপরে 91-96-তে যে আর্গুমেন্ট করলেন আহমেদ আজম খান ভাই, সেটা সম্পর্কে যদি একটু বলতেন। এখন তিনি শুনছেন এখন আমাদের, তিনি স্যার। ও আচ্ছা, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এভাবে যে মৃত্যুবরণ করবেন সেটা তো কেউ ভাবেনি, কারণ ওই সময়টায় তার পূর্ণাঙ্গ প্রচেষ্টা ছিল ইসলামী বিশ্বের সাথে একটা বিশেষ সংযোগ স্থাপন করা। আমরা তাকে যখন ব্রিফ করতাম সপ্তাহে 3 দিন প্রায় এই বঙ্গভবনে বসে, এবং সেখানে তিনি বারবার ইরান ইরাক যুদ্ধের খুঁটিনাটি জানতে চেষ্টা করতেন, কেননা তিনি তার সদস্য ছিলেন। মাঝে মাঝে হঠাৎ প্রেসিডেন্ট জিয়াউল হকও পাকিস্তান থেকে তাকে টেলিফোন করতেন এবং আমাদেরকে তার সামরিক সচিব পাশের ঘরে চলে যেতে বলতেন। তিনি 20 মিনিট আধ ঘন্টা প্রেসিডেন্ট জিয়াউল হকের সাথে আলাপ করতেন কিভাবে ইরান ইরাক যুদ্ধের পরিসমাপ্তি ঘটাবেন, কেননা তিনি নিজেকে ভাবতেন ইসলামী বিশ্বে তার একটা স্বতন্ত্র অবস্থান তিনি গড়ে তুলবেন। এটা এত গুরুত্বপূর্ণ ছিল। এবং সেখানে সেদিক থেকে চিন্তা করলে যে ডোমেস্টিক পলিটিক্সে জামাত ও ইসলামী দলগুলো তার জন্য বিশেষ গুরুত্ব বহন করত। এবং আমি বললে এটা অত্যুক্তি হবে না যে বিএনপি যে জিয়াউর রহমান যে ফাউন্ডেশন করেছিলেন তার মূল শক্তি ছিল ইসলামিক ফোর্সেস, ইসলামিক রাজনীতি। কিন্তু স্যার এখানে তো একটা কথা, আমরা এটা যদি মেনেও নেই, কিন্তু ইসলামিক রাজনীতি বা ইসলামিক শক্তি, আপনি ইরাক ইরান বা যদি প্যালেস্টাইনের ক্ষেত্রেও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপনি অবস্থান দেখেন, তাহলে এটা একদম স্পষ্ট, এটাতে আর কোনো মানে ডাউট রাখারই কোনো জায়গা নাই। কিন্তু ঘটনা হইতেছে যে তার মানে তো এইটা না যে জামায়াতে ইসলামীর আদর্শ বিএনপি ধারণ করে। জামায়াতে ইসলামীর আদর্শের সাথে তো বিএনপির অমিল থাকতেই পারে, বা এক ধরনের মানে শত্রু বন্ধু থাকতে পারে। আপনি যদি 91-96-2001-এর পার্সপেক্টিভ থেকে আপনি বলেন যে সত্যিই কি জামায়াত আর বিএনপি মিলেমিশে ছিল, নাকি জামায়াত আর বিএনপির মধ্যে একটা দূরত্ব সবসময় ছিল, যেমনটা দাবি করছেন জনাব আহমেদ আজম খান?
আমার কাছে কিন্তু জিয়াউর রহমানের সময় সেই দূরত্ব চোখে পড়েনি। হ্যাঁ, আপনি যেটা বলছেন মতাদর্শগতভাবে জিয়াউর রহমান আর জামাতের এই ধর্মীয় রাজনীতির প্রতি তার কোনো রকমের আগ্রহ ছিল না। তার আগ্রহটা আমি যতদূর বুঝতে পেরেছি, তিনি কিন্তু বিএনপির মতাদর্শকে তখনও মানে ওই সময়টায় ইনফ্যান্সিতে ছিল, হুম, কিভাবে গড়ে উঠবে হুম, তার জন্য তিনি প্রচুর গবেষকদের ডাকতেন যে বিএনপির ভবিষ্যৎ রূপরেখা কি হবে। এবং আপনি এটা ঠিকই বলেছেন, জামাতের যে মতাদর্শ, যেমন ধরেন এই যে শরিয়া আইনের বিধান করা, তারপর জামাতের যে মৌলিক ধারণাগুলা মওদুদি, এগুলোর প্রতি জিয়াউর রহমানের সামান্যতম আগ্রহ ছিল না। তার আগ্রহটা ছিল এই জন্য যে তিনি ভারতের বিপক্ষে বাংলাদেশের যে স্বতন্ত্র হুম, অবস্থান দাঁড় করাবেন, সেদিক থেকে জামাতই ছিল তার সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র। কেননা হুম। আওয়ামী লীগকে ফাইট করতে হলে এবং ভারতের বিপক্ষে ইসলামী বিশ্বের একটা গুরুত্বপূর্ণ দেশ হিসাবে উপস্থাপন করতে, এবং তাছাড়া আপনি হয়তো, যেটা আমি ইন্ডিকেট করলাম, যে পাকিস্তানের সাথে কিন্তু জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, প্রেসিডেন্ট জিয়াউল হকের সাথে ফোনে কথা বলতেন। কাজেই রাজনৈতিক দিক থেকে জামাতকে তিনি ব্যবহার করতে চেয়েছেন, ইউজ করতে চেয়েছেন স্যার ভারতের স্যার আমাদের বিপক্ষে আমাদের তো খুব সময় নাই। আপনি যদি স্যার এখন বেগম জিয়ার আমলে 91 থেকে 96 বা বেগম জিয়া যখন থেকে পার্টির নেতৃত্ব দিয়েছেন তখন থেকে জামায়াতের সাথে বিএনপির সম্পর্কটা যদি একটু বলে, আপনি কেন এই মুহূর্তে আপনি তাদের মধ্যে খুব একটা শত্রুতা দেখেন কিনা এটা যদি একটু বলতেন স্যার, 1-2 মিনিটে স্যার। ধন্যবাদ। বেগম জিয়ার সময় কিন্তু বেগম জিয়ার খুব একটা, মানে আমি শ্রদ্ধা রেখেই বলছি যে রাজনীতির ব্যাপারে তার খুব বেশি গভীর যে গবেষণাধর্মী মনোভাব, সেটা ছিল না। স্বাভাবিক কারণেই ছিল না, তিনি এক্সপেক্ট করেননি যে রাজনীতির দায়িত্ব তার হাতে পড়বে। সুতরাং তিনি অনেক বেশি রিলাই করতেন তার আমলাদের উপর, এবং বিএনপির সেই সময় উদীয়মান নেতৃত্ব, এরা কিন্তু জিয়াউর রহমানের সময় তাদেরকে অনেকে চিনতই না, যেমন ফখরুল ইসলাম আলমগীর বলেন, আরো অন্যান্য আমির হোসনি মাহমুদ চৌধুরী বলেন, এরা বেগম জিয়ার প্রোডাক্ট, এবং প্রেসিডেন্ট জিয়ার সাথে এদের কোনো সম্পর্ক কোনো কিছুই ছিল না। কাজেই এতে অবাক আমি, আপনি যেই প্রশ্নটা করলেন শেষে যে কেন জামাতের সাথে বর্তমানে দূরত্ব হয়ে গেল, এটার কারণ হচ্ছে এই যে প্রেসিডেন্ট জিয়ার যে রাজনীতি, সেই রাজনীতির সাথে এদের সরাসরি কোনো পরিচিতিই ছিল না। ফখরুল ইসলাম আলমগীর বিএনপিতে যোগ দিয়েছে জিয়ার মৃত্যুর প্রায় 10 বছর পরে, এবং এখন যদি আপনি তার কথাগুলো শুনেন, তার ভাষাগুলো শুনি, আমি অবাক হয়ে যাই। আমি কিছুতেই জিয়াউর রহমানের সাথে এই ভদ্রলোককে রিলেট করতে পারি না। তিনি বামপন্থী ছিলেন, এবং এই যে এখনকার যারা রয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারপরে এই যে একদম লেটেস্ট প্রোডাক্ট হচ্ছে সালাউদ্দিন, 9 বছর ভারতীয় কাস্টাডিতে থাকার পর তিনি এক লাফে এসে বিএনপির মুখ্য নেতা হয়ে যান। এটা তো মানে স্বাভাবিক কমন সেন্সও বলবে যে নিশ্চয়ই একটা বিশেষ কারণ রয়েছে, তা না হলে এটা কিভাবে সম্ভব আমার যে তো বিএনপিতে আপনি। স্যার আমি একটু আপনাকে আবার পরে আপনার কাছে ফিরে আসবো, কিন্তু স্যার আপনি যে 9 বছর লাভ দিয়ে, তো আপনি তো এটাকে অন্যভাবেও দেখতে পারতেন যে উনি 9 বছর আসলে অনেক, আপনি সালাউদ্দিন সাহেবের কথা বলতেছেন যে অনেক ভুক্তভোগী হয়েছেন। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আপনি দেখবেন যে দল 15 বছর এরকম নিষ্পেষণের মধ্যেও, আওয়ামী লীগের এরকম দুঃশাসনের মধ্যে দলটিকে তিনি একসাথে ধরে রেখেছেন। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকেও আপনি দেখতে পারতেন সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিলেন। কিন্তু আপনি স্যার উল্টোটা দেখছেন কেন, সেইটা একটা প্রশ্ন, আমরা আবার আপনার কাছে আসবো। জনাব আহমেদ আজম খান, আমাদের বক্তব্যের মধ্যে কিন্তু আপনি কিছুক্ষণ বাইরে ছিলেন, কিন্তু স্যার কিন্তু একদম স্পষ্ট বলেছেন যে জামাতের সাথে বিএনপির একটা নিবিড় সম্পর্ক ছিল। এই নিবিড় সম্পর্কটা যে এখন শেষ হয়েছে তার কারণ তারা জিয়াউর রহমানের আদর্শ থেকে একটু দূরে সরে গেছেন। আমাদের প্রশ্ন আমরা যদি এরকম ভাবে করি যে বিএনপির সাথে তো জামাতের একটা সুসম্পর্ক ছিল, এই সুসম্পর্কটা নাই, পরিবর্তনটা কার হয়েছে, বিএনপির নাকি জামায়াতের? আজম ভাই একটু যদি। জি দেখুন, শহীদুজ্জামান ভাই তার দৃষ্টিভঙ্গি থেকে তিনি আলোচনা করেছেন। যেমন তিনি বলেছেন যে ম্যাডাম খালেদা জিয়া খুব গবেষণা ধর্মী রাজনীতিটা করেননি, এটা ওনার দৃষ্টিভঙ্গি। আমি বলবো যারা গণতান্ত্রিক রাজনীতি করে তারা কেউই কিন্তু গবেষণা ধর্মী করে না। যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের আলাদা থিঙ্ক ট্যাঙ্ক থাকে, সেই থিঙ্ক ট্যাঙ্ক এই রাজনৈতিক নেতৃত্বকে যেভাবে বিভিন্ন প্ল্যানিং দেয়, তার উপরেই রাজনৈতিক নেতৃত্ব রাজনীতিটা করে থাকেন বা
নেতৃত্বটা দিয়ে থাকেন। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে দেশপ্রেমিক এবং সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া। কাজেই তিনি যেভাবে নেতৃত্বটা দিয়েছেন বিএনপিকে এবং যেভাবে ৯ বছর আন্দোলন করে স্বৈর শাসকের পতন ঘটিয়েছে, অনেকেই সেই কৃতিত্বটা নিতে পারেন, কিন্তু আসলে বিএনপির সেই কৃতিত্বই একক কৃতিত্ব দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার। এবং তারপর তিনবার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং দেশকে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন। এখন শহীদুজ্জামান ভাই যেটা বললেন যে বিএনপির সাথে জামায়াতের নিবিড় সম্পর্ক, দেখুন একটা দলের সাথে যে দীর্ঘদিন যদি অ্যালায়েন্স থাকে, সম্পর্কটা তো একটু গভীর থাকেই। তাই বলে ওই দলের আদর্শ আর এই দলের আদর্শ মিলে যাবে তা কিন্তু না। আচ্ছা ঠিক আছে, যেটা আমরা সবসময়ই বলেছি। ভাই আমরা ধরে নিলাম যে আদর্শের মধ্যে কিছু পার্থক্য ছিলই। এমন কোন ঘটনা কি আছে যেটা জামায়াতের সাথে বিএনপির সম্পর্কটা একটু খারাপ দিকে যাওয়ার ক্ষেত্রে ট্রিগার করেছে? আমরা এটাই জানতে চেয়েছিলাম যে মানে জামাতের সাথে তো বিএনপির একরকম আমরা সম্পর্ক ছিলই, যেটা আমরা সাদা চোখে যেরকমই দেখি। কোনো স্পেসিফিক ঘটনা এটাকে ট্রিগার করেছে কিনা আজম ভাই? না, কোনো স্পেসিফিক ঘটনা নয়। 5ই অগাস্টের পরে আমরা যেহেতু 5ই অগাস্টের আগেই আমাদের জোটকে ভেঙে দিয়েছি, কাজে জামায়াত 5ই অগাস্টের পর নিজস্ব ধ্যান ধারণায় তারা এককভাবে পথ চলতে চেষ্টা করছে এবং তারা চিন্তা করছে যে আমাদের চেষ্টায় আমরা বাংলাদেশের রাজনীতিতে দাঁড়িয়ে যাব। আর বিএনপি মনে করছে যে যে জামাত তার মতো পথ চলুক, আমরা আমাদের মতো পথ চলব। না, কিন্তু আমরা কোথায় বিস্মিত হচ্ছি আজম ভাই, জামায়াত আলাদা আলাদা পথ চললো, বিএনপি এতদিন যেগুলি বলে নাই, বিএনপি কিন্তু কিছুটা আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছে। এটাতে আমরা একটু আশ্চর্য হয়েছি। আর 5 আগস্টের পরে যাকে এটা নিয়ে আপনি মন্তব্য করতেও পারেন, নাও করতে পারেন, অনেকগুলি ক্ষেত্রে কিন্তু বয়ানের ক্ষেত্রে আমরা দেখতেছি বিএনপি একদম আওয়ামী লীগকে ইকো করতেছে, মানে আওয়ামী লীগের বয়ানটাকে ইকো করতেছে। এইটা আপনারও মনে হয় কিনা আমি জানি না। আপনি এটা যদি ছোট একটা মন্তব্য করেন, আমি পরবর্তী প্রশ্ন এনসিপি নিয়ে করতাম। জি, আমি ছোট্ট করেই বলি যে আপনার এই ধারণাটাও ভুল। বিএনপি 5ই অগাস্টের পরে প্রত্যেকটা ক্ষেত্রে মন্তব্যে গণতন্ত্রের পরিচয় দিচ্ছে, গণতান্ত্রিক মানসিকতার পরিচয় দিচ্ছে। সেখানে আওয়ামী লীগের মতো রাজনীতি বা আওয়ামী লীগের মতো মন্তব্য বা আওয়ামী লীগের মতো কিছু করছে, এটা আদৌ সত্যি নয়। বিএনপি স্বতন্ত্রভাবেই গণতান্ত্রিক চর্চার আপনাকে পাশাপাশি দেখে দেখাতে পারি যে বিএনপি কোথায় আওয়ামী লীগের মতো মন্তব্য করছে এবং কোন মন্তব্যগুলি আসলে বিএনপি তার আগের 16 বছর 15 বছর 20 বছর আমরা করতে দেখিনি। যাই হোক, আমি কথায় আসি। 5 আগস্টের পরে বিএনপি রাজনীতিতে, আজম ভাই আপনি থাকেন, আপনি চলে 5 আগস্টের পরে বিএনপি রাজনীতি, এই প্রশ্নটা আপনাকে করতে চাই আমি। আবার তারপরে স্যারকে অন্য একটা এই প্রসঙ্গে জানতে চাইবো যে 5 আগস্টের পরে যেটা হয়েছে, বিএনপি আসলে মোটামুটি ভাবে মুখে জাতীয় সরকারের কথা বললেও 5 আগস্টের পরে এনসিপির সাথে সম্পর্ক যদি আমরা বলি, নতুন রাজনৈতিক দল, সেইটাকে একদম মানে আমি বলবো আক্রমণ করা, এক ধরনের তুচ্ছতাচ্ছিল্য করা, তারপরে নিজেরা এটাতে করা, এইটা বিএনপি অনেক বেশি করছে। বিএনপি এনসিপিকেই বা রাজনৈতিক প্রতিপক্ষ কেন করলো? এখন আবার শুনতেছি বিএনপি আর এনসিপির মধ্যে একটা রাজনৈতিক জোটও হইতে পারে, কিন্তু ফ্যাক্ট রিমেন্স, জোট হোক বা না হোক, আপনার কাছে কি মনে হয় না আজম ভাই, বিএনপি এনসিপিকে বা এই নতুন রাজনৈতিক দলকে কে বেশি ওই 5 আগস্টে বা জুলাই আগস্টে কে বেশি আত্মত্যাগ করেছে সেটা নিয়ে মানে অত্যন্ত অন্যায্য অনেক সময় আক্রমণ করেছে? আমার তো মনে হয় না, কারণ এনসিপি দলটা গড়বার পরেই তাদের নেতারা যে লাগামহীন বক্তব্য রেখেছে এবং এখনো রাখছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফোরামে, বিভিন্ন স্টেজে, বিএনপি কিন্তু তা রাখছে না। বিএনপি অত্যন্ত ম্যাচিউরিটি নিয়ে, অত্যন্ত সতর্কতার সাথে মন্তব্য করছে। সেইখানে নতুন রাজনৈতিক দল হিসেবে যতটা পরিপক্কতার পরিচয় দেওয়া উচিত ছিল তা তো এনসিপি দিচ্ছে না, বরং এনসিপি যে লাগামহীন মন্তব্য, যা সারা জাতিকেই কিন্তু হতাশ করছে। কারণ পুরো জাতি চাচ্ছিল, বিএনপি চাচ্ছিল যে এনসিপি যে তরুণ নেতৃত্ব, তারা জাতির প্রত্যাশা পূরণ করবে,
তারা রাজনীতিতে বড় একটা জায়গা করে নেবে, তারা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিকে সমৃদ্ধ করবে। কিন্তু আমরা যেমন হতাশ হয়েছি, জাতীয় তেমনি হতাশ হয়েছে। এনসিপির বিভিন্ন কর্মকাণ্ডে, বিভিন্ন বক্তব্য বিবৃতিতে তাদের যে লাগামহীনতা, এটা আমরা কোনোভাবেই আশা করিনি। আর আমরা, আপনি একটা নজির দেখাতে পারবেন না। সেদিনও এনসিপির এক নেতা ঐক্যমত্য কমিশনকে সালাউদ্দিন কমিশন বলেন। এই যে কটাক্ষ, এখনো তো এনসিপির সাথে আপনি কি বললেন যে একটা নজিরও দেখাতে পারবো না যে বিএনপি নেতারা বা বিএনপি নেতৃবৃন্দ এনসিপি কে কটাক্ষ করেছে? দেখাতে পারবো কিন্তু আজম ভাই না। আপনি মনোযোগ দিয়ে পত্রপত্রিকা পড়ে থাকলে আপনিও দেখবেন, আমি নাইলে না দেখাইলাম, কিন্তু আপনি মনোযোগ দিয়ে পত্রপত্রিকা পড়লে, আমি জানি যে আপনি আপনার নির্বাচনী এলাকা নিয়ে অনেক ব্যস্ত, কিন্তু এগুলি নিশ্চয়ই আপনারও মানে দেখার কথা যে বিএনপি নেতৃবৃন্দ আসলে অনেক। শুনুন, বিএনপির নেতৃবৃন্দ বলতে বিএনপি তো বিশাল একটি রাজনৈতিক দল। মানে আপনি শুধুমাত্র তারেক রহমানকে বুঝতে হবে, শুধুমাত্র তারেক রহমানকে বুঝতে হবে না। না, বিএনপি, উনি বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির স্ট্যান্ডিং কমিটির সকল মেম্বার, তারপরে ভাইস চেয়ারম্যান বৃন্দ, তারপরে রুহুল কবির রিজভী বিএনপির একজন মুখপাত্র। এখন বিএনপি তো বিশাল দল। এখন যদি জাতীয় নির্বাহী কমিটির কোনো সদস্য বা কোনো সহ সম্পাদক কোনো মন্তব্য করে থাকে, সেটাকে কিন্তু আপনি বিএনপির মন্তব্য বলতে পারেন না। তবে আমি যতটুকু দেখেছি, লক্ষ্য করেছি, আমি নিজে কথা বলেছি, এনসিপি কে বা কোন রাজনৈতিক দলকে বিএনপি শিষ্টাচার বহির্ভূত কোনো মন্তব্য করেনি। জনাব আহমেদ ইউসুফ খান, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু প্রফেসর এম শাহিদুজ্জামানের কাছে যাবো। প্রফেসর এম শাহিদুজ্জামান, আপনার কাছে কি মনে হয় ৫ আগস্টের পরে বিএনপি যে রাজনৈতিক অবস্থান নিয়েছে, সেখানে বিএনপি রাজনৈতিক মিত্র তৈরি করার বদলে জামায়াত তো বটেই, সদ্য জন্মনা এনসিপি এবং নানা ধরনের দলের সাথে এক ধরনের শত্রুতাই তৈরি করে গেছে, যদি আমরা এটা সোজা বাংলা ভাষায় বলি, তাহলে সেই ক্ষেত্রে এটার কারণ কি বলে আপনি মনে করেন, বা আপনি মনে করেন কিনা যে শত্রুতা বিএনপি আসলে তৈরি করেছে? হ্যাঁ, আপনার কথাই ঠিক মনে করি। তবে আপনার একটা আগেকার প্রশ্নের একটা ছোট উত্তর দিয়ে নেই, যে ওই যে আমি বললাম সালাউদ্দিনের কথা, যে 9 বছর তাকে অন্যভাবেও তো দেখা যায় যে সে গুম হয়েছিল, কষ্ট পেয়েছিল। না, গুম হয়নি, কষ্টও পায়নি। তিনি বহাল তবিয়তে এস আলমের গ্রুপের কর্মকর্তা হিসাবে সেখানে তারই টাকায় ওইখানে আরামে ছিলেন। এবং তার ছেলেকে দেখলাম পরশুদিন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে ছবি তুলতে। একবারও কিন্তু তার ছেলে ওই সময়টায় তুলে ধরেনি মিডিয়াতে যে তার বাবা গুম হয়েছিল। আচ্ছা, তারপরে আমি বলি যে এই যে 15 বছর ধরে বিএনপির নেতারা অনেক কষ্ট পেয়েছে, অনেক ইয়ে করেছে। হ্যাঁ, পেয়েছে, কিন্তু পায়নি কারা? যারা এই যে এখন একেবারে বৃদ্ধ নেতৃত্ব, ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, এই যে একটা ছোট্ট গোষ্ঠী যাদের কথা আমরা দেখি, তারা কিন্তু বারবার নেতৃত্বকে ঠিক শেষ মুহূর্তে এসে ঠিক লিডারশিপটা দিতে পারেনি। এবং অনেকেই মনে করে যে তারা একটা বিশেষ অনুগ্রহ পেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে। আজকে আপনি যদি আপনার প্রশ্নের উত্তরে যাই খালেদ, যে এই 5ই আগস্টের পরে কেন ওই ছাত্রদের সংগঠনের সাথে বিএনপির এই দূরত্বটা হয়েছিল? এই দূরত্বটা হয়েছিল কারণ বিএনপির যে বৃদ্ধ নেতৃত্ব, এরা স্ট্যাটাস কিউ ওরিয়েন্টেড ছিল। এরা ছাত্রদের নেতৃত্বে যে এত বিরাট একটা আন্দোলন হয়েছে, এটা তারা ঠিক মনে প্রাণে গ্রহণ করেনি, মেনেও নেয়নি। আপনি কি স্যার সত্যিই মনে করেন যে ছাত্রদের যে নেতৃত্বে এই আন্দোলনের মধ্যে বিএনপির অনেক বড় একটা অবদান ছিল না? আপনি কি মনে করেন না যে এর মধ্যে জামায়াতের অনেক বড় একটা অবদান ছিল না? স্যার, আপনি কি এইটাও মনে করেন না যে 15 বছর ধরে বিএনপি যে রাজপথে আদালতে আন্দোলন করলো, ত্যাগ স্বীকার করলো, ওই ছাত্ররা যদি বা আমরা সবাই যদি সে সময় বিএনপিকে সমর্থন করতাম, তাহলে আওয়ামী লীগের শাসনামলে তো লম্বা হয় না স্যার। মানে ছাত্ররা তো তাদের নিজেদের ইস্যু নিয়ে প্রথম ক্ষমতা সামনে আসলো, কিন্তু বিএনপিকে তো এই 15 বছর 17 বছর স্যার এই ঝামেলাটাকে নিতেই হয়েছে। এইটা কি স্যার আপনি দেখবেন না? সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু বিএনপি যতই সেই সংগ্রাম করুক, ওই সংগ্রামের মাত্রা
বিএনপির নেতৃত্বে এমন কোনো ধারালো কোনো কিছু ছিল না যে আওয়ামী লীগের পতন ঘটাবে। এবং সেটার বিশেষ কারণ ছিল এই যে ভারত ভারত নিষ্ঠার সাথে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে গিয়েছে। স্যার এইটা ভারত একটা কখনো কারণ, চায়নি- এটা একটা কারণ স্যার, কিন্তু ইতিহাসের খাতিরে তো আপনি বলতে হবে এইবার যেমন জুলাই আন্দোলনের এই প্রাণক্ষয়ী সংঘর্ষে আমরা যেমন সবাই মিলে এটাতে অংশগ্রহণ করেছিলাম যে যার জায়গা থেকে, বিএনপির এই আন্দোলনগুলিতে তো আমরা কেউ অংশগ্রহণ করি নাই। বিএনপির লেজিটিমেট আন্দোলনের মুখে বা মানে চাহিদার মুখে আমরা তো ছিলাম না ওদের পাশে। এটা কেন স্যার আমরা অস্বীকার সেটা করব? স্যার আমরা তো সেটা দিনের পর অবশ্য দিন একটা স্যার আমরা তো দিনের পর, আপনি খুব ভালো করে জানেন স্যার, দিনের পর দিন শেখ হাসিনার সরকারকে তো একরকম মেনেই নিয়েছিলাম আমরা, মানে এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। না, সেটা বিতর্কের বিষয়। আমাদের মধ্যে অনেকে ছিল যে অনেক সাহস করে, অনেক রিস্ক নিয়ে অনেক কিছু লিখতাম, এই যে স্যার, সোশ্যাল মিডিয়াতে স্যার আমরা এর জন্য অনেক কিছু তুলে ধরতাম। স্যার এর জন্য আপনারা অনেক ভুক্তভোগীও হয়েছেন স্যার, কেউ কেউ, আমি যতদূর জানি। হ্যাঁ, তা তো নিশ্চয়ই হয়েছে। অনেকে লাকি ছিল, যেমন আমি তুলনামূলক ভাবে আমি বলবো যে আমি অনেক লাকি ছিলাম। আমাকে অনেকে ওয়ার্নিং দিত যে ভাই এগুলো লেখো না, এসব করো না, তুমি বিপদে পড়বা। তারপরেও কিন্তু ঝুঁকি নিয়ে লিখতাম। এবং আমার ছাত্র ছিল অনেকে যারা গুরুত্বপূর্ণ সরকারি পদে ছিল, তারা বলতো স্যার আপনি কলম ধরে লিখেন। আচ্ছা, যেই এটা আমার কথা না বলাই ভালো, জি স্যার। কিন্তু যে কথা আমি বলতে যাচ্ছি যে বিশেষভাবে ছাত্রদের যে স্যাক্রিফাইস, বুকের রক্ত দেয়া, এটা কিন্তু অ্যাবসলিউটলি অন্যরকম ছিল, অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। যার কারণে ভারতের নিরাপত্তা উপদেষ্টা, যিনি সরাসরি সমস্ত কিছু টেলিভিশনে দেখছিলেন, তিনি সরাসরি সেনাবাহিনী প্রধানকে বললেন যে এটা আর ঠেকানো যাবে না, আপনি শেখ হাসিনাকে পাঠিয়ে দেন। এটা তো সত্যি কথা যে শেখ হাসিনা পুরাপুরি, আওয়ামী লীগ পুরাপুরি ভারতের নির্দিষ্ট ছক অনুযায়ী এই চালিয়ে যেতে চাচ্ছিল। হাসিনা তো চেয়েছিল যে ভারতীয় সামরিক বাহিনী হস্তক্ষেপ করুক। তিনি সরাসরি যে সেটা বলেছেন, এটাও তো সত্যি কথা। তাইলে কি সম্ভব হতো বিএনপির পক্ষে ঠেকানো? কারণ এটা ওই আজিজ দোভাল বুঝতে পেরেছিল যে শত শত হাজার হাজার মানুষ ঢাকা শহরে ঢুকছে, তারা রক্ত দিচ্ছে, বুলেটের সামনে দাঁড়াচ্ছে। এই প্রক্রিয়াটা তো একেবারে না, অভিনব স্যার, ছিল। স্যার আমি এখানেই তো ছাত্রদের স্যার অবদান। আমি এটা অস্বীকার করতেছি না, কিন্তু যদি বিএনপি এবং জামায়াতের মতো এত সাংগঠনিক দক্ষতা সম্পন্ন, বিশেষ করে বিএনপির যাদের গ্রাসরুট লেভেলে প্রচুর পেনিট্রেশন, মানে অনেক লোকজন আছে, তারা যদি পাশে না দাঁড়াইতো, স্যার আপনি কি মনে করেন শুধু ছাত্রদের পক্ষে এই আন্দোলনটা কন্টিনিউ করা বা জয়লাভ করা সম্ভব হইতো স্যার? আপনি কি এরকম মনে করেন? না, আমি সেটা অস্বীকার করছি না। আমি একটা কথাই জোর দিচ্ছি খালেদ, দেখো এই যে এখন ইলেকশনের সময়টা চলে আসছে, একটা কথাতেই জোর দিচ্ছি। আমি এটা বলতে যাচ্ছি যে তুলনামূলকভাবে বিএনপির যে তারুণ্য, তাদের যে বিশাল একটা জনশক্তি, তাদের ত্যাগ কেউ অস্বীকার করতে পারবে না। জামাতে ইসলামীরও তাই, তাদের বিশাল একটা কন্ট্রিবিউশন ছিল। কিন্তু আমি এখনো বলবো যে বিএনপির নেতৃত্বে কি অনেকটা মিস্ট্রি ছিল, অনেকটা আচ্ছা, শর্টকামিং স্যার, ছিল। এই মনে জায়গায়- হতো স্যার, এই শেষ জায়গায়- মুহূর্তে যে স্যার, দে এই উড যে- ব্যাক অফ। হ্যাঁ, এটাই আমি এবং এই যে এখন যে সামনে দেখেন যে ইলেকশন হবে, এত ডেলিগেট সিলেক্টেড হয়েছে। আজম ভাইকে আমি কনগ্রেচুলেশন জানাচ্ছি, তিনি সিলেক্টেড হয়েছে। কিন্তু আমি মনে খুব কষ্ট পাই, আমার খুব খারাপ লাগে যখন আমি দেখি যে রিপন আসাদুজ্জামান রিপন নমিনেশন পায়নি, রুমিন ফারহানা নমিনেশন পায়নি। এরাই তো ডিজার্ভ করে, ওই বৃদ্ধরা ডিজার্ভ করে না। এবং আমি আশা করি যে এই বৃদ্ধদেরকে ঠেলে দেবে, এবং তারেক জিয়া যখন ঢাকায় আসবে তখন যেন যারা সত্যিকারের যোগ্য মধ্যবয়স্ক, এই যে আজম ভাইয়ের মতো, তাদের হাতে বিএনপির নেতৃত্ব থাকার কথা। কেন বিএনপির নেতৃত্ব থাকবে বৃদ্ধদের আমার হাতে? মনে হয় যে আমি আমার মনে হয় যে বারবার প্রফেসর এটা এম বলে শাহিদুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। যেহেতু মনোনয়ন নিয়ে, এই বিএনপির মনোনয়ন নিয়ে এখন পার্টিতে অনেক রকম কথা হচ্ছে, দেশেও নানা রকম কথা হচ্ছে, আমরা নিশ্চয়ই আহমেদ আজম ভাইয়ের কাছে প্রফেসর শাহিদুজ্জামানের প্রশ্ন তুলে ধরবো। তার আগে আমরা দেখাতে চাই যে আমরা আসলে দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে নির্বাচনী প্রতীক হিসাবে শাপলার পরিবর্তে শাপলাকলি নিতে রাজি হয়েছে এনসিপি, দলটির অবস্থান সঠিক বলে মনে করেন কিনা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম। সঠিক মনে করেন শতকরা 78 ভাগ লোক, শতকরা 22 ভাগ মনে করেন যে না এটি সঠিক হয়নি। এইটি 25,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। যাই হোক, একটি নির্বাচনী যে